আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাতেই শপথ নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্রুত জনমনে আস্থা তৈরি করে রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার। নতুন সরকারের প্রতি ছাত্র সমাজ ও বিএনপির আস্থা রয়েছে জানালেন মির্জা ফখরুল। অর্থনৈতিক সংকট কাটিয়ে দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ। রাজধানীর থানাগুলোতে এখনো যোগ দেয়নি পুলিশ, পাহারায় আনসার। প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিতর্কিত বিচারপতিদের পদত্যাগের দাবি আইনজীবীদের। এবং মূর্তিমান এক আতঙ্ক আয়নাঘর। মুক্ত হয়ে দুঃসহ নির্যাতনের বর্ণনা দিলেন সাবেক সেনা কর্মকর্তারা। স্বজনদের ফেরার অপেক্ষায় অনেকে। শুনছিলেন বিআরবি কেবলস শিরোনাম, এবার বিস্তারিত। আজ রাতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 8:30টায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভাব্য অন্য সদস্যদেরও শপথ পড়াবেন তিনি। এখনো পর্যন্ত উপদেষ্টা মণ্ডলীর 8 সদস্যের নাম জানা গেছে। তারা হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, বেসরকারি সংস্থা ব্রতির নির্বাহী পরিচালক শারমিন মুর্শিদ, সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, অধিকারের প্রতিষ্ঠাতা আদিলুর রহমান খান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। বাকি উপদেষ্টাদের বিষয়ে এখনো কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে 3 বাহিনী প্রধানেরা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত হয়। এই মুহূর্তে বঙ্গভবন এলাকায় আছেন সহকর্মী আপেল মাহমুদ। শপথ অনুষ্ঠানের খবর জানতে এখন আমরা সরাসরি কথা বলছি তার সাথে। আপেল, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথের বিষয়ে বিস্তারিত জানাবেন। নাবিলা, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আর মাত্র হাতে 1.5 ঘন্টা সময় আছে। অর্থাৎ 8:30টার দিকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা সদস্য আছেন তারা কিন্তু শপথ নেবেন। এবং ইতিমধ্যে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে সচিবালয়ে 21টি গাড়ি অন্তর্বর্তীকালীন সরকারের যেসব সদস্য বা উপদেষ্টা আছেন তাদের জন্য তৈরি করা হয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে তার যে বহনকারী যে গাড়িটি সেটি কিন্তু সচিবালয় থেকে রওনা হয়েছে এবং সেটি কিন্তু প্রথমে তার বাসভবনে যাবে গুলশানে, এবং সেখানে তাকে নিয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়তো তার গাড়িটি বঙ্গভবনে প্রবেশ করবে। এবং ইতিমধ্যেই কিন্তু এই দরবার হলে, বঙ্গভবনে দরবার হলে শপথকে কেন্দ্র করে যে আনুষ্ঠানিকতা সবকিছু কিন্তু শেষ করা হয়েছে। এবং এখানে যে 400 জনের মতো অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছেন এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন। এবং এখানে যে সব মিলে 15 জন সদস্য যে শপথ নেবে, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন হিয়ার রোডে যেটি তৈরি তার জন্য তৈরি করা হয়েছে সেখানে তিনি অবস্থান করবেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ আপেল আপনাকে।
বর্তমানে দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে জনমনে আস্থা তৈরি করাই নতুন সরকারের প্রধান কাজ বলে জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এই মুহূর্ত থেকে সবাইকে সহিংসতা বিশৃঙ্খলা বন্ধের আহ্বান জানান ডক্টর ইউনূস। এ সময় তার পাশে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। নিরঞ্জন দেব বর্মনের ক্যামেরায় রিপোর্ট করছেন আদ্দিন সজীব। রাজনৈতিক এক মহা দুর্যোগে নিজ দেশের মাটিতে শান্তির দূত। পরিবর্তিত পরিস্থিতিতে দেশ রক্ষায় মহান দায়িত্ব কাঁধে নিয়ে এগিয়ে এলেন শান্তিতে নোবেলজয়ী ও বিশ্ববরণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর 3 দিন সরকারবিহীন বাংলাদেশে তার আগমনে উচ্ছ্বাস ছড়িয়েছে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ সর্বত্র। ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন 3 বাহিনীর প্রধান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। স্বাগত জানান সুশীল সমাজের প্রতিনিধিরাও। সরকার বলে একটা জিনিস আছে, কিন্তু মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায় যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া, তার থেকে নিংড়ে নেওয়া, যে সকল স্তরে। এটা হলো তার থেকে কেমন ভাবে সামাল দিতে হবে, তাকে একটা ভয়ের একটা জিনিস, তাকে সামাল দিয়ে চলা। এটা হলো সরকার। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষের বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার সরকার আমার জন্য দাঁড়াবে। সরকার তার জন্য দাঁড়ায় না কোনো সময়। যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। এটা কেউ জোর করে তাকে বলার যে নেওয়ার ভালো আছে এটা না। ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপর আস্থা রাখার আহ্বান জানান দেশবাসীর কাছে। ছাত্র জনতার অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলেও উল্লেখ করেন তিনি। বলেন এই স্বাধীনতা রক্ষা করতেই হবে। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে। শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে। তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। এই স্বাধীনতাটাকে পৌঁছানো হলে আমাদের শপথ, আমাদের যে প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা যেন প্রত্যেকে বুঝে নেয়। আজকে তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে। এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষা করে জনগণের মধ্যে আস্থা তৈরি করাই নতুন সরকারের প্রধান কাজ হবে বলেও মনে করেন তিনি। পুরনো নয়, নতুনদের নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতিও দেন ডক্টর ইউনূস। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদেরকে বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না। করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না। এটা শুধু বাংলাদেশের কথা না, সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি। তোমাদের মধ্যে যে শক্তি আছে, যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। এটা শুধু বই খাতাতে লেখার জিনিস না, এটাকে প্রকাশ করার জিনিস, স্থাপন করার জিনিস। সেটা করা, এটা আমরা এই আজকে আমাদের পুরো কাজটা হলো, দায়িত্বটা হলো তারা যেটা অর্জন করে নিয়ে এসছে, এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া, আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। অসম্ভবকে সম্ভব করেছেন যারা, সেই তরুণ সমাজের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে কেঁদে ফেলেন এই নোবেলজয়ী। এরা এই দেশকে রক্ষা করেছে, এ দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে, এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ বলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, এবং তারপরে থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই।
যে বিপ্লবের মাধ্যমে নতুন বিজয়ের ইতিহাস সৃষ্টি করেছেন তরুণরা, তাদের সামনে রেখেই বাংলাদেশকে এগিয়ে নেয়ার শপথ করেন মোহাম্মদ ইউনূস। এরপর সরকার প্রধানের প্রটোকল নিয়ে তিনি যখন বিমানবন্দর ত্যাগ করেন, তখন অসংখ্য মানুষ তাকে স্বাগত জানান। আগেও তিনি দেশে এসেছেন, বহুবার হয়েছেন বিব্রত, লজ্জিত, অপমানিত। এবারও এলেন বাংলাদেশ রক্ষার দায়িত্ব কাঁধে নিয়ে। যে বাংলার মানুষ, ছাত্র জনতা, নাগরিক সবাই এই মানুষটার দিকে, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকিয়ে রয়েছেন। আগামীর বাংলাদেশ কতটা সুন্দরভাবে তিনি গড়ে তোলেন। যদিও তার কথায় সবাই আশ্বস্ত হচ্ছেন, তিনি বলেছেন ভরসা রাখতে হবে, সহযোগিতা করতে হবে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বাসভবন হিসেবে প্রস্তুত করা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। সেখানে আছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। বিস্তারিত জানতে কথা বলছি তার সাথে। মোস্তাফিজ, অন্তর্বর্তী সরকারের প্রধানের বাসভবন প্রস্তুতির বিষয়ে আর কি খবর আছে আপনার কাছে? নাবিলা, আপনাকে ধন্যবাদ। যেহেতু আপনি বলেছেন, আমি একটু যোগ করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি থাকবেন, অর্থনীতিবিদ নোবেলজয়ী ইউনূসের জন্য কিন্তু ঠিক আমার যে পেছনে বাড়িটি দেখছেন, রাষ্ট্রীয় অতিথি ভবন, এটি কিন্তু নির্ধারিত করা হয়েছে। আমরা সকাল থেকেও দেখানোর চেষ্টা করেছি এবং আমরা দেখেছি পুরো বাড়িটিকে ঘিরে কিন্তু এক ধরনের খুব বেশি যারা কর্মচারীরা আছেন তাদের দম ফেলানোর ফুসরত নেই এবং তারা কিন্তু যেন কোনো ধরনের সাজ এবং যে সীমানা প্রাচীরগুলো আছে সেগুলোর জন্য তারা রং কারুসাজ করার সেই কাজগুলো করেছেন। সব মিলিয়ে বলা যায়, যেহেতু আজকে 8টা 20 নাগাদ তার শপথ গ্রহণ করার কথা রয়েছে এবং শপথ গ্রহণ শেষে তিনি কিন্তু এই বাড়িতে আসবেন বলে আমরা এটুকু জানতে পেরেছি। তবে কবে নাগাদ, রাত কয়টার সময় নাগাদ তিনি আসতে পারে, আসলে সেই বিষয়ে এখন আমরা নিশ্চিত নই। আর এই বাড়িটির সম্পর্কে যদি একটু বলতে চাই, সেটি হচ্ছে বাড়িটিকে ঘিরে কিন্তু যেহেতু উনি উপদেষ্টা প্রধান হিসেবে থাকবেন, সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি সেনাবাহিনীর যেসব সদস্য আছেন তারা কিন্তু বাড়িটিকে ঘিরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। এর পাশাপাশি বাড়িটি নিয়ে যদি একটু তথ্য জানাতে চাই, সেটি হচ্ছে 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান এবং 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনাতে ছিলেন। একই সাথে 2008 সালের যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ ছিলেন, তিনিও কিন্তু এই ভবনটির মধ্যেই ছিলেন। এর পাশাপাশি আরেকটা বিষয় যোগ করতে চাই, উনি কিন্তু আজকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু আজকে দুপুর 2:20 নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন এবং সেখান থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়করা ছিলেন তারা কিন্তু তাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন এবং তাকে বরণ করে নিয়েছেন। এরপরে সেখানে কিছু যে কার্যবিধি থাকে সেই কার্যক্রম শেষ করে তিনি তার গুলশান দিয়ে বাসায় গিয়েছেন। সেখানেও আমরা দেখেছি সব মিলিয়ে বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরপরেই তিনি আজকে রাত 8টা 20 নাগাদ বঙ্গভবনে যাবেন এবং তার শপথ গ্রহণের কথা রয়েছে এবং শপথ গ্রহণ শেষে তিনি এই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসবেন এবং সব মিলিয়ে বলা যায় পদ্মা কিন্তু তার জন্য অনেকটা অপেক্ষমান। নাবিলা, ধন্যবাদ মোস্তাফিজ আপনাকে। সাধারণ শিক্ষক থেকে অর্থনীতিবিদ হয়ে যান ক্ষুদ্র ঋণের প্রবক্তা, তার প্রশংসা বিশ্বজুড়ে। শান্তিতে জয় করলেন নোবেল। নামি দামি বিশ্ব নেতারা এখন তার ঘনিষ্ঠ বন্ধু। বিশ্বখ্যাত সেই বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূস পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবার হাল ধরছেন বাংলাদেশের। সাদা সিধে চালচলন ও সরল কথায় সহজে তিনি কাছে টেনে নিতে পারেন সাধারণ মানুষকে। ডক্টর ইউনূসের বর্ণাঢ্য জীবনের খানিকটা তুলে ধরছেন ইকরামুল হক সায়েম। To award the Nobel Peace Prize for 2006 divided into two equal parts to Mohammad Yunus. একজন বাংলাদেশীর অবিস্মরণীয় এক অর্জনের দিন। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নোবেল পুরস্কার পেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যতম উচ্চতায় আসীন করেছিলেন বাঙালি ও বাংলাদেশকে। ছিলেন শিক্ষকতা পেশায়, সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠা, পরে ওই ব্যাংককে সাথে নিয়ে শান্তিতে নোবেল পান তিনি। সুনাম কুড়াতে থাকেন বিশ্বব্যাপী, ভূষিত হন বিশ্বের প্রায় 150 পুরস্কারে। ডক্টর মোহাম্মদ ইউনূস দারিদ্রতার বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে।
ক্ষুদ্র ঋণ বিতরণের মাধ্যমে পাল্টাতে থাকেন দরিদ্র মানুষের জীবনমান। জব্বিয়া গ্রামের নবযুগ খামার থেকে পর্যায়ক্রমে 1976 সালে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক। সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্রতার বিরুদ্ধে লড়াই কেবল দেশে নয়, ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। দেখলাম যে এই তত্ত্বকথার চাইতে সরাসরি মানুষের সাহায্যে এগিয়ে আসা বরং ভালো। একটা মানুষের যদি আজকের দিনের জন্য আমি কাজে লাগি, সেটা বরং আমার সন্তুষ্টি বেশি হবে। হিলারি ক্লিন্টন নিজেই গ্রামীণ ব্যাংক অ্যাপ্লিকেশনে লেগে গেলেন। তারপরে আস্তে আস্তে এদিকে মালয়েশিয়ার থেকে সেটা সম্প্রসারিত হলো ইন্দোনেশিয়াতে, ফিলিপিনে এই এলাকাতে এটা সম্প্রসারিত হতে আরম্ভ করলো। তারপরে শুরু হলো ভারতে, স্পেনে আছে, তারপরে ইংল্যান্ডে আছে, তারপরে নরওয়েতে আছে, শুরু হয়েছিল প্রথম নরওয়েতে, ফ্রান্সে সর্বত্র আছে, তারপরে কসোভোতে আছে, বসনিয়াতে আছে, পোল্যান্ডে আছে, এরকম ইউরোপের বিভিন্ন দেশে আছে। তবে নিজ দেশেই গত 1.5 দশকের বেশি সময় ধরে কোণঠাসা ছিলেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের। বিভিন্ন মামলায় আদালতে বারবার হাজিরা দিতে হয়েছে অধ্যাপক ইউনুসকে, ছিলেন গ্রেপ্তারের আশঙ্কায়ও। এর আগে নোবেল পুরস্কার অর্জনের মাত্র 5 মাসের মাথায় 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক দল গঠনের কার্যক্রম শুরু করে পরে পিছু হটেন তিনি। সে সময় শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে -2 ফর্মুলা বাস্তবায়নে তাকে ঘিরে ছিল নানা আলোচনা। আমরা আমাদের সামনে যত সমস্ত সমস্যা আছে সবকিছু আমরা নিষ্পত্তি করে ফেলতে পারবো, আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে। এরপর 2009 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এলে রোষানলে পড়েন ডক্টর মোহাম্মদ ইউনুস। তবে কখনো সরকারের তীব্র সমালোচনা শোনা যায়নি নোবেল বিজয়ীর কণ্ঠে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পর আবারও আলোচনার শীর্ষে আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস। শিক্ষার্থী, সুশীল সমাজ ও রাজনৈতিক দলগুলোর সম্মতিতে বাংলাদেশে প্রথমবারের মতো সরকার প্রধান হতে যাচ্ছেন একজন নোবেল বিজয়ী। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ছাত্র সমাজ ও বিএনপির আস্থা রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে আহতদের দেখতে গিয়ে তিনি একথা বলেন। ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা, অর্থনৈতিক সংকট কাটিয়ে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনকে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে চ্যালেঞ্জ বলে মনে করেন বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন মইনুল হাসান। ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমনে আইন শৃঙ্খলা বাহিনীর চালানো গুলিতে আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে যান বিএনপি মহাসচিব। আহতদের কাছ থেকে সেই দিনের ভয়াবহ অভিজ্ঞতা এবং রোগীর চিকিৎসার খোঁজ খবর নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুরুতর আহত কয়েকজন শিশুকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। আমি এখানে যে দৃশ্য দেখেছি, এই দৃশ্য দেখার মতো নয়। ছোট ছোট ছেলে, একেবারে শিশু, তারা পর্যন্ত এখানে আছে বুলেট ইঞ্জুরি নিয়ে। ছাত্ররা আছে, অসংখ্য ছাত্র সিএনজি চালায়, ওয়ার্কশপে কাজ করে, ফুড ডেলিভারি যে দেয় সেই ছেলেটা পর্যন্ত এখানে বুলেট ইঞ্জুরি নিয়ে রয়েছে। এবং সমস্তগুলো এই আন্দোলন চলাকালীন সময়ে এই আন্দোলনগুলো, এই ইঞ্জুরিগুলো ঘটেছে, হত্যাকাণ্ডগুলো ঘটেছে। আমরা এর নিন্দা জানানোর ভাষা খুঁজে পাই না। আল্লাহর কাছে অশেষ রহমতে এই শুকরিয়া আদায় করি যে এই ভয়াবহ যে দানবীয় সরকার, অত্যাচারী, নির্যাতনকারী, হত্যাকারী যে সরকার, তাদের পতন হয়েছে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নিতে যাওয়া অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ, দেশবাসীর প্রত্যাশা নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। ডক্টর ইউনূস তো ছাত্রদের আমাদেরই মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী। গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ। প্রথম তো হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে হবে, রক্ষা করতে হবে, তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। 2 নম্বর হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার, সেখানে প্রত্যাবর্তন করতে হবে। আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। বিএনপি সব ধরনের সহযোগিতা নিয়ে আহত ছাত্র জনতার পাশে থাকবে বলেও জানান মির্জা ফখরুল। এ সময় জানানো হয়, আন্দোলন চলাকালে আহত হয়ে এই হাসপাতালে 684 জন ভর্তি হন।
মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আগামী রোববারের মধ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিতর্কিত 50 বিচারপতির অপসারণ দাবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। এদিকে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে আইনজীবীরা বলেন, এতদিন সর্বোচ্চ আদালত দলীয় আদালতে পরিণত হয়েছিল। বিচার বিভাগের সংস্কারে প্রধান বিচারপতি সহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিতর্কিত বিচারপতিদের পদত্যাগের দাবি জানান তারা। বিচারপতি নিয়োগ ও অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মকর্তাদের নিয়োগের জন্য শিগগিরই আইন প্রণয়নের দাবিও জানান আইনজীবীরা। গত 16 বছর ধরে বাংলাদেশের আপামর জনগণ এই আওয়ামী লীগের বিচার বিভাগের কাছ থেকে কোনো বিচার পায়নি। আপিল বিভাগের দলবার বিচারপতিদের মধ্য থেকে কেউ কেউ নিজেদেরকে শপথপত্র রাজনীতির বিচারপতি হিসেবে অভিহিত করেছে। বাংলাদেশের প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসানের পদত্যাগ, কন্টিনিউয়াস সংবিধান বিরোধী কার্যক্রম লক্ষ্য করে দুর্নীতি করে হাইকোর্টের সিটিং 50 জন বিচারপতিকে অপসারণ করতে হবে। এদিকে নিজ কার্যালয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবউদ্দিন খোকন উচ্চ আদালতের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। আমরা দাবি করছি সুপ্রিম কোর্টে যেন পর্যাপ্ত সেনা নিয়োগ করা হয়, সেনা নিয়োগের মধ্যে সুপ্রিম কোর্ট নিরাপত্তা করা হোক। সঙ্গে সঙ্গে আগামী রোববার সুপ্রিম কোর্ট হাইকোর্টের আবেদন বসতে হবে। বিচারিক কার্যক্রম চলবে, বিচারিক কার্যক্রম না চলা মানে এটা একটা ষড়যন্ত্র, অর্থাৎ রাষ্ট্র চলতেছে না। এদিকে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বুধবার অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন এম আমিনউদ্দিন। এছাড়াও পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ ও এস এম মুনির। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কাজ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সশস্ত্র বাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। সকালে সেনা সদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে নৌ ও বিমান বাহিনী প্রধান, পুলিশের আইজি, র্যাব মহাপরিচালক এবং ডিএমপি কমিশনারের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আগামী 24 ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সব থানার কার্যক্রম শুরুর বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে সবার সহযোগিতা চান সেনাপ্রধান। 24 ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশনা থাকলেও রাজধানীর অধিকাংশ থানায় যোগ দেননি পুলিশ সদস্যরা। থানাগুলোর পাহারায় রয়েছেন আনসাররা। তাদের পাশাপাশি দিনরাত নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন সাধারণ মানুষ ও ছাত্ররা। রাজধানী থানাগুলো ঘুরে রিপোর্ট করছেন খায়রুল ইসলাম। আওয়ামী লীগ সরকার পদত্যাগের দিনই রাজধানী সহ সারা দেশের অধিকাংশ থানাগুলোতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় আহত নিহত হয় অসংখ্য পুলিশ সদস্য সহ অনেক আন্দোলনকারী। সেদিনই নিজেদের নিরাপত্তার জন্য থানা ছেড়ে চলে যান তারা। কিন্তু বুধবার নতুন আইজিপি 24 ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দিলেও নগরীর থানাগুলোতে এখনো হাজির হননি কোনো পুলিশ সদস্য। এদিকে হামলার হাত থেকে থানা রক্ষা করার জন্য দিনরাত পাহারা দিচ্ছেন স্থানীয় জনগণের পাশাপাশি ছাত্ররা। আমরা চেষ্টা করতেছি যাতে লুটপাট না হয়। আমরা সোচ্চার আছি, থানাগুলো ওপেন করে দিলে অবশ্যই ভালো হবে, কারণ আসলে এখন জনগণ নিরাপত্তাহীনে ভুগতেছে। আসলে প্রশাসন ছাড়া তো আসলে জনগণ অচল, এটাই স্বাভাবিক। এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের সবার, এই রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে আমরা সবাই এগিয়ে এসেছি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে আমরা থাকবো ইনশাল্লাহ। আবারও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের থানায় ফেরার আহ্বান জানিয়েছেন সাধারণ জনগণ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সরকার পতনের তৃতীয় দিনেও রাজধানীর সড়কের শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় অনেককেই স্বেচ্ছাসেবী হিসেবে সড়কে দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে দেখা যায়। দাবি জানানো হয় দুর্নীতিমুক্ত ও শান্তিপূর্ণ দেশ পরিচালনার। তরিক ইসলামের রিপোর্ট। এ যেন সমাজ পরিবর্তনের দৃশ্য, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছে সাধারণ শিক্ষার্থীরা। শুধু সড়কে শৃঙ্খলা ফেরানো নয়, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার স্বপ্ন সরকার পতনের কারিগরদের। বিশৃঙ্খলা যাতে না হয় এটা আমরা দেখতেছি আশেপাশে, গাড়িগুলা কিভাবে যেতে হবে, জ্যামজট সৃষ্টি যাতে না হয়
সেটা দিক নির্দেশনা দিতেছি আমরা চাইতেছি যে আমাদের দেশটা একটু চেঞ্জ হোক, আমাদের দেশটা অন্যান্য দেশগুলোর মতো হোক, দেশটা যেন উন্নত হোক, এটাই আমরা সাধারণ ছাত্ররা চাই। প্রত্যাশা একটাই যে আর কোনো দুর্নীতি চাই না, আর কোনো স্বৈরাচারী মনোভাব চাই না। সাধারণ মানুষ এবং শিক্ষার্থী এবং সব ধরনের সম অধিকার যাতে সুষ্ঠুভাবে বন্টন হয়, এটাই চাই ভবিষ্যৎ যে সরকার আমাদের জন্য নিয়োজিত হবে। এদিকে অনেকেই এগিয়ে এসেছেন সাধারণ শিক্ষার্থীদের পাশে, সাধুবাদ জানান নতুন প্রজন্মের এমন দায়িত্ববোধের প্রতি। আমরা চেষ্টা করছি, যেহেতু স্টুডেন্টের পক্ষ থেকে ফুল বাংলাদেশে ট্রাফিক কন্ট্রোল করছে, তো নিজেদের বিবেকে থেকেই তাড়ানোর দায়ে আমরা আসছি। ছাত্ররা এই যে রাজপথে কাজ করছে, তারা যেন রাজপথে নিরাপদ থাকে, সেজন্য বাচ্চাকাচ্চা.com এবং আমার অস্ট্রেলিয়া প্রবাসী বন্ধুদের পক্ষ থেকে আমরা হাজার খানেক ট্রাফিক ভেস্ট ছাত্রদের মধ্যে বিতরণ করছি। পুরো বাংলাদেশের সব মানুষ একসাথে মিলে একসাথে পথ চলবো, একসাথে সুন্দর একটা বাংলাদেশ গড়ব, যেটা আমাদের নিজেদের দেশ, আমাদের মাতৃভূমি বাংলাদেশ। যে সরকারি আসুক শৃঙ্খলা থাকবে রাষ্ট্রের সর্বস্তরে, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের পদত্যাগ ও বরখাস্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর অফিসের সামনে মানববন্ধনে এই দাবি জানান তারা। এ সময় সকল বৈষম্য দূর করার দাবি জানিয়ে চেয়ারম্যান ও তার অনুসারীদের পদত্যাগ না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দেয় বিক্ষুব্ধরা। আমাদের যে মূল দাবি সেটা হচ্ছে স্বৈরাচারী চেয়ারম্যান মুনিম সাহেব, ওনার পদত্যাগ। আমাদের বিভাগীয় যে ক্যাডার আছে জাতীয় রাজস্ব বোর্ডের, সেই ক্যাডার থেকে আমাদের চেয়ারম্যান এখানে নিযুক্ত করতে হবে। দীর্ঘ 30-32 বছর আমি কর্মরত অবস্থায় আছি, এই পদোন্নতি পাচ্ছি না। আয়নাঘর এক আতঙ্কের নাম। সাবেক সেনা কর্মকর্তাদের ওই টর্চার সেল থেকে মুক্ত হওয়ার পর উঠে আসছে দুঃসহ সব নির্যাতনের কথা। গেল 16 বছর আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া প্রিয়জনদের খোঁজে মিরপুরে একটি ভবনের সামনে ভিড় করছেন স্বজনরা। তাদের দাবি, আয়নাঘরে এখনো আটকা আছেন অনেকেই। রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। আয়নাঘরের কথা শুনলেই এখনো আটকে ওঠেন মানুষ। দেশ বিদেশের গণমাধ্যমের খবরে কচু ক্ষেতের ডিজেএফআই এর হেডকোয়ার্টারের এমন অবর্ণনীয় নির্যাতনের কথা জানেন সবাই। ছাত্র জনতার গণবিস্ফোরণে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ত্যাগের পর বদলে যায় সব চিত্র। একে একে ছাড়া পেতে থাকে বন্দীরা। 8 বছর পর সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহমদ বিন কাশেম মুক্ত হবার পর থেকে প্রকাশ হতে থাকে আয়নাঘরের দুঃসহ নির্যাতনের কথা। বুক ভরা আশা নিয়ে ষাটোর্ধ বাবা মোহাম্মদ জসিমউদ্দিন হাতে ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন আয়নাঘরের বাইরে। 9 বছর আগে একমাত্র ছেলে মেহেদি হাসান মায়ের কাছ থেকে 200 টাকা নিয়ে বাসা থেকে সেই যে বের হয়েছিলেন, এরপর আর ফেরেননি ঘরে। 15 সালের 16 নভেম্বর নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র ছিল আমার বাড়ির পাশের থেকে, কে বা কারা নিয়ে গেছে আমি আজ পর্যন্ত তার সন্ধান পাইনি। মায়ের সাথে বাবার সন্ধানে এসেছেন এই শিশুটিও। গেল 6 বছর ধরে সে দেখেননি বাবাকে। সেই ইচ্ছেটা মিটবে কিনা তাও জানা নেই। ফ্রেন্ডের যখন আমি জিজ্ঞেস করি যে হৃদয় কই, বলে যে একটা সাদা মাইক্রো কার আসছিল, ওই কারে কইরা 5-6 জন লোক করে ধরে নিয়ে গেছে। স্বামীর সন্ধানে শাহিনারাও হাজির। 2-4 জন নয়, অসংখ্য মানুষ গুম হওয়া স্বজনদের খোঁজে ডিজেএফআই এর প্রধান কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ঠুনকো আশা নিয়ে। 2টা বাজে রাত্রে সাদা পোশাক দাঁড়িয়ে গাড়ি নিয়ে অস্ত্র ঠেকায় বউ পোলাপান সবাই সামনে দিকে আমার বাইকে ঘরের দরজা জানালা ভাঙ্গা, তারা কেসিগেট ভাঙ্গা আমার বাইকে নিয়ে আসে। ওনারা র্যাব দাবি করেছে, আইনের লোক দাবি করেছে। নেটের মাধ্যমে দেখলাম যে গুম হওয়া মানুষ 10-12 বছরের গুম হওয়া মানুষ এখান থেকে বের হয়ে যাইতেছে। এই দেখার পরে আমাদের মনে বড় আশা জাগছে যে হয়তো আমার স্বামী এখানে আসছে। দাবি করতেছে যে আমাদের দেশ স্বাধীন হয়েছে, তা আমরা মনে করতেছি আসলে ডিজেএফআই অফিস এখনো পর্যন্ত স্বাধীন হয়নি, কারণ এই জায়গাটা আমরা তো ঢুকতে পারতেছি না, এই জায়গাটা উন্মুক্ত করা হয়নি। হারানো প্রিয় মানুষকে খুঁজে পেতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের কাছেও অনুরোধ জানিয়েছেন তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে নিয়মিত বাজার তদারকি করবে শিক্ষার্থীরা। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে তদারকিতে এসে তারা বলেন, সিন্ডিকেট ভেঙে দিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চ্যালেঞ্জ নিতে হবে নতুন সরকারকে। এ সময় ক্রেতারা বলেন, পণ্য পরিবহনে পথে পথে চাঁদাবাজি স্থায়ীভাবে বন্ধ না হলে বাজার নিয়ন্ত্রণ কঠিন। মিজান শাহজাহানের রিপোর্ট। স্বল্প আয়ের মানুষের অস্বস্তির বড় কারণ বাজার। অভিযোগ আছে সিন্ডিকেট করে বাজারকে অস্থির করেছে একটি চক্র। এই সিন্ডিকেটের নিয়ন্ত্রণ সরকারের হাতে ছিল না বলে স্বীকারও করেছেন সদ্য সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী। এই অবস্থায় নতুন সরকারকে বাজার নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নেওয়ার দাবি জানান ভোক্তারা। পাইকারিয়ারা এরা তো সিন্ডিকেট করে আটকে রেখে করে, যেমন বিএসটি তো আলু ধরছে যে এরা হাজার হাজার মন আলুর বস্তা আটকায় রেখে ওরা দাম বাড়াইতেছে। ফার্মাররা যারা প্রডিউস করে ওখান থেকেই যে বাজারে সাপ্লাই পর্যন্ত সাপ্লাই চেনটা আছে, এটা হলো সাপ্লাই চেন। এই আসার পথটার কস্টটা কমাতে হবে, আর ওই মার্জিনটা যেখানে যেখানে যত কম রাখা যায়, এটা মোটামুটি ভালো ট্রান্সপোর্টেশন থাকলে দেখেন এই যে দেখেন ইসের পরেই কিন্তু আজকে কিন্তু রিলেটিভলি প্রাইস কম। বাজার পরিস্থিতি পরিদর্শনে বের হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, শুধু কারণ বাজার নয়, পর্যায়ক্রমে দেশের সব বাজার তদারকি করবেন তারা। আমাদের সমন্বয়ক ভাইয়ারা যে ডিরেকশন দিবে, যেভাবে আমাদের বাংলাদেশের একদম টেকনাফ থেকে তেতুলিয়া যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে ডিরেকশন দিবে, আমরা ওইভাবেই কাজ করে যাব। বাজারে অনেক দোকানে মূল্য তালিকা দেখতে পায়নি শিক্ষার্থীরা। এ সময় দোকানদারদের সতর্ক করতে দেখা যায় শিক্ষার্থীদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন সরকারের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের চলমান ঘটনাগুলোর ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। অন্তর্বর্তী সরকারকে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন ও জনগণের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার তাগিদ দেন ম্যাথিউ মিলার। ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর যুক্তরাষ্ট্রের আস্থা রয়েছে বলেও জানান স্টেট ডিপার্টমেন্টের এই মুখপাত্র। উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার প্রধানমন্ত্রী আহমেদ হাচানিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদ। রয়টার্স জানায়, তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ দেশটির প্রধানমন্ত্রী আহমেদ হাচানিকে বরখাস্ত করেছেন এবং তার জায়গায় সামাজিক বিষয়ক মন্ত্রী কামেল মাদৌরিকে নিয়োগ দিয়েছেন। গত বছর আগস্টে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিসেবে হাচানির নাম ঘোষণা করা হয়। বারবার পানি ও বিদ্যুৎ বিভ্রাটে জনগণের অসন্তোষের মধ্যে ক্ষমতাচ্যুত হলেন প্রধানমন্ত্রী আহমেদ হাচানি। গুম হওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দিতে র্যাবের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র শিবির। র্যাব হেডকোয়ার্টারে নবনিযুক্ত মহাপরিচালক একেএম শহীদুর রহমানের কাছে নিখোঁজ নেতাকর্মীদের তালিকা পৌঁছে দেন ছাত্র শিবিরের 4 সদস্যের প্রতিনিধি। এ সময় তারা জানান, 2013 থেকে 14 সালে অনেক নেতাকর্মীকে তুলে নিয়ে যায় র্যাব, কিন্তু এখনো পর্যন্ত ফিরে না আসা 5 নেতাকর্মীকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানান ছাত্র শিবির নেতারা। বিষয়টি গুরুত্বের সাথে দেখার আশ্বাস দিয়েছেন নতুন র্যাব মহাপরিচালক। আমাদের ভাইদেরকে এই সময়গুলোতে র্যাব যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদেরকে র্যাব উঠিয়ে নিয়ে গিয়েছে। তো এরপর থেকে আমরা আর কোনো তথ্য পাই না। আমরা এখন আপনাদের সহযোগিতা চাচ্ছি, আমরা আমাদের এই ভাইদেরকে জীবিত চাচ্ছি, আমরা এই ভাইদেরকে তাদের বাবা মার কাছে আমরা ফেরত চাচ্ছি। তো তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। পার্টেক্স খেলার খবর। জাতীয় দলকে সেরা হিসেবে গড়ে তুলতে একেবারে তৃণমূল থেকে কাজ করা উচিত বলে মনে করেন ক্রিকেটার এনামুল হক বিজয়। মিরপুরে এ দলের হয়ে অনুশীলন শেষে তিনি জানান, পারফরম্যান্স দিয়ে আবারও টেস্ট দলে ফিরতে চান তিনি। 10 আগস্ট পাকিস্তানের বিপক্ষে 2টি 4 দিনের ম্যাচ খেলতে ঢাকা ছাড়বেন বিজয় মুমিনুলরা। 13 আগস্ট প্রথম আর দ্বিতীয় 4 দিনের খেলা শুরু হবে 20 আগস্ট। প্রেজেন্টে থাকাটা খুব জরুরি। আসলে ক্রিকেট শুধু একটা ইন্ডিভিজুয়াল একটা প্লেয়ারের কথা দিয়ে আসলে পরিচালিত হয় না। এখানে আপনারা থাকবেন, সিনিয়র মানুষ থাকবে, নিচের মানুষ থাকবে। আসলে আমি মনে করি ক্রিকেটটাকে ডেভেলপ করতে গেলে রুট লেভেল থেকে শুরু করতে হয়। সেটার ফল আমরা ন্যাশনাল টিমে পাই, বাট আমার কাছে মনে হয় রুট লেভেলটাকে আমরা মজবুত করাটা জরুরি।
যেখানে সিলেকশন হতে পারে, সেখানে উইকেট হতে পারে, সেখানে আর্থিক হতে পারে, সেখানে মোটিভেশন হতে পারে, সেখানে ট্রিটমেন্ট হতে পারে, ফ্যাসিলিটি হতে পারে। মাঠে ফিরতে লিওনেল মেসির আরও 3 থেকে 4 সপ্তাহ সময় লাগবে। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এ তথ্য জানায়। নিজেকে প্রস্তুত করতে কঠোর অনুশীলন করছেন আর্জেন্টাইন অধিনায়ক, এতে তার অবস্থার উন্নতিও হচ্ছে। ইন্টার মায়ামি কোচ জেরার্ডো মার্টিনো বলেন, মেসির মাঠে ফেরার অপেক্ষায় তার দল। সব ঠিক থাকলে আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে জাতীয় দলের হয়ে দেখা যেতে পারে 8 বারের ব্যালন ডি'র জয়ী এই ফুটবলারকে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। রাতেই শপথ নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্রুত জনমনে আস্থা তৈরি করে রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার। নতুন সরকারের প্রতি ছাত্র সমাজ ও বিএনপির আস্থা রয়েছে, জানালেন মির্জা ফখরুল। অর্থনৈতিক সংকট কাটিয়ে দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ। এবং মুক্তিমান এক আতঙ্ক আয়নাঘর, মুক্ত হয়ে দুঃসহ নির্যাতনের বর্ণনা দিলেন সাবেক সেনা কর্মকর্তারা। স্বজনদের ফেরার অপেক্ষায় অনেকে। দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে, তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।